সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পাকস্থলীর ক্যান্সার একটি ভয়াবহতার নাম, একটি আতঙ্কের নাম। তাই পাকস্থলীর ক্যান্সারটা সম্পর্কে ভালোভাবে জানাতে এবং ভালোভাবে বোঝাতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় পাকস্থলীর ক্যান্সার ও তার চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক কে আছেন আমাদের সাথে, পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর ইকবাল মাসুদ খান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিআই, ব্রেস্ট, ল্যাপ্রোস্কোপি এবং কোলোরেক্টাল সার্জন, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কনসালটেন্ট হিসেবে আছেন অ্যাপোলো হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। কিন্তু এই সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো কিছু যদি জানার থাকে আমাদের অতিথির কাছ থেকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, ভালো, ধন্যবাদ। স্যার, আমরা আজকে কথা বলবো পাকস্থলীর ক্যান্সার নিয়ে। প্রথমেই জানতে চাই যে আসলে পাকস্থলীতেও ক্যান্সার হয় এবং কেন পাকস্থলীতে ক্যান্সার হয়? আসলে মূলত পাকস্থলীতে যে ক্যান্সার যে কারণে হয়, একটা হচ্ছে গিয়ে ধরেন আমরা যেটা জানি যে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি, রাইট? এটা থেকে যদি আমি নিয়ে আসি, তাহলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নামে একটা ব্যাকটেরিয়া, যার কারণে গ্যাস্ট্রাইটিস হয়, আচ্ছা, অ্যাসিডিটি হয়। লং স্ট্যান্ডিং এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি পাকস্থলীর মধ্যে যদি অবস্থান যদি করে, তাহলে পাকস্থলী ক্যান্সার হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, গ্যাস্ট্রাইটিস ইটসেলফ, মানে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যদি থাকে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস যদি হয়, অনেক বছর ধরে যদি থাকে, তাহলেও কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়া জেনেটিক্যাল কারণ তো আছে, আর আমাদের খাদ্যের মধ্যে যেরকম আমরা অনেক ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করি, আচ্ছা, এবং লবণাক্ত ফুড যারা খায়, এই জন্য দেখা যায় যে পাকস্থলী ক্যান্সারের প্রবণতাটা জাপানে কিন্তু অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে না? তাছাড়া আনুষঙ্গিক অন্যান্য যে সকল কারণগুলো বলা হয়, ওগুলো কিন্তু স্পেসিফিক কোনো প্রুভেন কোনো ফ্যাক্টস জড়িত না। কিন্তু এই যে কারণগুলো বললাম আমি, এই মেইন এই 4-5টা কারণেই কিন্তু আপনার পাকস্থলীর ক্যান্সার হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রাইটিসও পাকস্থলীর ক্যান্সারের একটা অন্যতম কারণ হতে পারে, যদিও আমরা গ্যাস্ট্রাইটিস থেকে প্রাথমিকভাবে খুব একটা বেশি গুরুত্ব সাধারণত দেই না। স্যার, আসলে এটা কিভাবে হচ্ছে যদি একটু বলতেন আমাদের দর্শকদের? আসলে গ্যাস্ট্রাইটিস থেকে কিভাবে হচ্ছে? গ্যাস্ট্রাইটিস, লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রাইটিস হলে যে জিনিসটা হয়, যে পাকস্থলীর যে লাইনিং, আচ্ছা, একটা মানে আমরা মিউকোজাল কোটিং বলে, এর উপর একটা লাইনিং থাকে, এই লাইনিংগুলো আলটিমেটলি পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, যখন পরিবর্তন হয়ে যায়, তখন দেখা যায় যে এই পরিবর্তনটা আলটিমেটলি ক্যান্সারের দিকে নিয়ে যায় এই লাইনিংটাকে, এবং তখন ওখানে ঘা মানে কি আলসার, এই আলসারটা হলো, এবং এই আলসারটা আলটিমেটলি ক্রমে আপনার ক্যান্সারের দিকে রূপ নেয়। তার মানে যে আমার যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রাইটিসকে ঠিকমতো ট্রিটমেন্ট না করে পুষছেন আর কি, মানে শরীরের মধ্যেই যাদের গ্যাস্ট্রাইটিস হয়ে আছে এবং দীর্ঘদিন এটাকে এভাবেই চালাচ্ছেন, তাদের আসলে এই ধরনের, এই জন্য আমরা বলি যে যাদের প্রাথমিকভাবে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের রোগ অথবা এটা কমপ্লেন করে থাকে, তাদেরকে আমরা সাধারণত বলি 4 থেকে 6 সপ্তাহের অতিরিক্ত আচ্ছা এই সিমটমস না বহন করতে। কারণ হচ্ছে কি, আপনার প্রাথমিক ক্যান্সার পাকস্থলীর এবং গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির যে লক্ষণগুলো মূলত কিন্তু একই রকমের। ওই যে আপনার পেট ব্যথা, বুক জ্বালা পোড়া, খেলে পেট ফাঁপা, তারপরে খাওয়া অরুচি, অনীহা, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার প্রাইমারিলি প্রাথমিকভাবে ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু একই জিনিস আসবে। এক্সট্রিম পর্যায়ে যদি না যায়, ক্যান্সারটা যখন এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায়, সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু আলামত দেখে অথবা শুনে আমরা বলতে পারবো যে না, এর ক্যান্সার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে পারসিস্টেন্ট পেট ব্যথা করবে ক্যান্সারের ক্ষেত্রে, খাওয়া একদমই অনীহা, অরুচি, অযথা ওজন কমে যাবে, ঠিক আছে না? তারপরে অনেক সময় দেখা যাবে যে তার পেটের উপরে চাকা জাতীয় জিনিস, আমরা যেটা লাম্প যেটা বলি, পাওয়া যায়, এবং ক্ষেত্র বিশেষে আপনার পায়খানা কালো হতে পারে। এই যে এই সাইন্সগুলো, এগুলো কিন্তু অমিনাস সাইন, এগুলোকে বলি আমরা বেসিক্যালি ক্যান্সারের একদম এক্স্যাক্ট ডায়াগনস্টিক সাইন্সগুলো। তো এইটা আমরা কখনো আশা করি না যে রুগী এসে আমাদেরকে এটা বলবে যে আমার খাওয়ায় রুচি হয়ে গেছে, ওজন কমে যাচ্ছে, পায়খানা কালো হয়ে গেছে। সুতরাং এই সকল জিনিস যখনই হবে, তখনই একটা ফিজিশিয়ানের উচিত যে এই রুগীটাকে অন্য কোথাও না যে একদম থরো ইনভেস্টিগেশনস করে তারপরে ছাড়া। এই জন্য আমরা স্ক্রিনিং প্রোগ্রাম যেটা বলি, বাইরে পশ্চিমা বিশ্বে যেগুলো বহু প্রচলিত, যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে পাকস্থলীর ক্যান্সার অথবা যাদের অ্যাসিডিটি বা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে ওরা যেটা করে স্ক্রিনিং প্রোগ্রামে দিয়ে দেয়। এবং এটা বলাই আছে যে ইফ ইউ আর সাসপেক্টিং এনিওয়ান টু হ্যাভ ক্যান্সার, তাদেরকে আমরা বলি যে উইদিন 15 days ইট শুড বি প্রুভেন যে এটা ক্যান্সার না ক্যান্সার না। আচ্ছা,
তার মানে হচ্ছে ফ্যামিলিতে যাদের ক্যান্সার এরকম কারোর ছিল তাদের সন্তানেদের আগে থেকেই আপনি বলছেন যে স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে ওয়েল থাকা উচিত। তাদের চান্সেস বেশি থাকে ইটস আচ্ছা। নট দ্যাট যে তাদের হয়েছে দেখে এর হবে, হ্যাঁ। বাট তাদের প্রবণতাটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে তাদেরকে আগে থেকেই কনসিয়াস সচেতন। থাকা উচিত। স্যার, আমরা জানি যে ক্যান্সারের তো স্টেজিং অনুযায়ী হচ্ছে সাইন সিমটমগুলো একটু চেঞ্জ হয়। তো আপনি বললেন যে প্রাইমারিভাবে যখন ক্যান্সার হচ্ছে তখন আসলে কোনো ধরনের ওভাবে খুব একটা বেশি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। স্যার, এই আলোচনাতে আসবো, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে তারপরে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম বাবুল হোসেন, আমি হাজারীবাগ থেকে বলছিলাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার প্রচুর গ্যাস হয় এবং গ্যাস সরে, গ্যাস থেকে প্রচুর দুর্গন্ধ হয়। আচ্ছা। আবার অনেক সময় পেটটা ব্যথা করে, খুব ব্যথা করে বাথরুম হয়, বাথরুম হলে বাথরুম থেকে গন্ধ হয় প্রচুর। আচ্ছা, এটাই এন্ডোস্কোপি করছে আগে কখনো? আপনি কি কখনো এন্ডোস্কোপি করেছেন? না, আমি এন্ডোস্কোপি করিনি, এমনি ডাক্তার দেখেছিলাম, ডাক্তার আমাকে দেয়নি। আচ্ছা, ডাক্তার করা। আপনাকে সাজেস্ট করেনি। আপনাকে তো নিশ্চয়ই মেডিসিন দিয়েছেন, জি, তা সেটা খেয়ে কি ভালো গ্যাসের হচ্ছে? ওষুধ দিয়েছিল যে আচ্ছা, তার মানে তারপরেও কোনো সলিউশন হয় নাই। না, সলিউশন হয়। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ওনার যেটা আমি বলবো, ওনাকে অ্যাডভাইস করবো এখনই উনি একটা এন্ডোস্কোপি করুন। এন্ডোস্কোপি করে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ওনার পাকস্থলীতে পাওয়া যাচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে আচ্ছা। আগে করলে। আর দুর্গন্ধর যেটা কথাটা বলেন, এটা মূলত যেটা হয় যে খাদ্য অনেক সময় হজমের পরে অন্ত্রে, বৃহদান্ত্রে তো আমাদের বেসিক্যালি স্টোরিং হাউস, আমরা যাই খাই না কেন, তো বৃহদান্ত্রে যদি আপনার অনেকদিন ধরে যদি অবস্থান যদি করে, অটোমেটিকলি ওইটার একটা গন্ধ আসবে। নাম্বার ওয়ান। গ্যাসের কথা যেটা বললো, এখন তার খাদ্যাভ্যাসটা কি জিনিস এটা আমাকে জেনে নিতে হবে। তো তার আগে এন্ডোস্কোপি একটা করাক, তারপরে ওখান থেকে এন্ডোস্কোপি খালি করালে হবে না, এন্ডোস্কোপি করে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কি না আচ্ছা, এটা জেনে নিতে হবে। তারপরে ওনার এন্ডোস্কোপি এখন একটা প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী আপনি ওনার ফুড হ্যাবিটটা এবং আলটিমেটলি সব। গ্র্যাজুয়ালি আপনি ওনার সব কিছু শুনতে চাচ্ছেন। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ কারোর পরামর্শ নেওয়াই বোধহয় ওনার সবচেয়ে ভালো ডিসিশন হবে। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম যে স্টেজিং অনুযায়ী ক্যান্সারের যে সাইন সিমটমগুলো, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আর্লি স্টেজ, প্রাইমারি স্টেজ যেটা আমি বলে দিলাম, আর অমিনাস স্টেজগুলো সেটা আমি যেটা আরেকবার বলি, সেটা হচ্ছে কি, ধরেন খাওয়ায় অরুচি, আচ্ছা। ওজন কমা, পারসিস্টেন্ট পেট ব্যথা হবে, মানে সবসময় পেট ব্যথা করতে থাকবে, আচ্ছা। ঠিক আছে না, এবং পায়খানা কালো হয়ে যাওয়া, পেটে চাকা হওয়া, ঠিক আছে না, এইগুলো হচ্ছে কি বেসিক্যালি একদম ক্যান্সারের অমিনাস সাইন, মানে আচ্ছা। এটা হলেই বুঝতে হবে যে তার ক্যান্সার হয়েছে। আচ্ছা, এখন স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট যদি আমরা আসি, ফার্স্ট থেকে স্টেজিংয়ের করার আগে আমি যেটা এন্ডোস্কোপি, যেটা আমি বললাম, এন্ডোস্কোপি আমরা আগে করে দিই ক্ষতটা কোন জায়গায়। ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে হয় একটা চাকা হবে আর নালে একটা ক্ষত হবে, আচ্ছা, ঘা হবে, হয় একটা চাকা থাকবে অথবা ঘা ভিতরে থাকবে। ক্ষত থাকবে। তো আমরা যখন এন্ডোস্কোপি করি, ওই ক্ষতটা আমরা দেখতে পারি অথবা চাকাটা আমরা দেখতে পারি, তো আমরা কি করবো, ওখান থেকে বায়োপসি নিই। আচ্ছা। বায়োপসি নিয়ে আমরা কনফার্ম করি যে এটা ক্যান্সার কিনা। আচ্ছা। আর ক্যান্সার যদি হয়, তখন এই যে এই ক্ষতটা পাকস্থলীর 4টা লেয়ার আছে, কোন লেয়ারে গেছে, এই লেয়ারের উপর ভিত্তি করে এই ট্রিটমেন্টটা আমরা, আচ্ছা। এটা চার্ট আউট করা আছে যে এই লেয়ারে গেলে এরকম। এখন এই লেয়ারটা ইনভলভ হয়েছে কিনা আমরা তখন বলি। স্যার, এই আলোচনাতে আসবো, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম শাহনাজ, আমি জানতে চাচ্ছি আমার প্রচুর গ্যাসের মধ্যে, আচ্ছা, আমার ডান পাশটা ব্যথা করে। ডান পাশ। ডাক্তারের কাছে গেলে শুধু গ্যাসের ওষুধ দেয়, আর ওই যে একটা ভুসি আছে ওই ভুসিটা দেয়, মানে কি জানি নামটা আমার আসলে খেয়াল নাই। আচ্ছা, তারপর পরে মানে আমার বাথরুমটা ক্লিয়ার হয় না। আচ্ছা, এছাড়া তাহলে কোনো আমি কি করতে পারি? এছাড়া কোনো ইনভেস্টিগেশন করিয়েছেন? আমার ঈদের সময় একদম প্রচুর ব্যথা হয়েছিল, তখন আমাকে একটা ইনজেকশন দিয়েছিল, ওইটা দেওয়ার পরে মানে কমছিল, কমলে আবার আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারে আমার ওষুধ দিয়েছে, আপনার শুধু গ্যাসের ওষুধ। আপনার ব্যথা কি ডান সাইডে খেলি, তাই তো? ডান সাইডে ব্যথা। জি জি, ডান সাইডে। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন এই যে গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাসিডিটি যদি হয়, রাইট, আরও কতগুলো অর্গান এর সাথে একই সিমটমস প্রডিউস করে। আচ্ছা। যেমন পিত্তথলিতে পাথর যদি হয়, অথবা পিত্তথলিতে ইনফেকশন যদি হয়, রাইট, এটা গেল একটা। আর বাম দিকের উনি বলছেন ডান দিকে, আর বাম দিকে হচ্ছে প্যানক্রিয়াস। তখন ডান দিকে যদি ওনার পিত্তথলি যদি সমস্যা যদি থাকে, পিত্তথলি কি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, পাথর থাকতে পারে। তো আমি উনাকে যেটা সাজেশন যেটা দিব, যে উনি ফার্স্টে একটা আল্ট্রাসোনোগ্রাফি করাক, যেহেতু বলছেন উনি স্পেসিফিকলি ডান সাইডে, আগে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে শুরু করুক,
পিত্তথলি যদি ওনার যদি ক্লিয়ার যদি থাকে তাহলে উনি একটা এন্ডোস্কোপি করাবে। আশা করি ওনার এরপর আর অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তার মানে ওনার আসলে যেহেতু মেডিসিন নিয়ে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ওনার একটু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম যে স্টেজ ওয়াইজ এখন আপনি স্টেজিংয়ে আসবেন, রাইট? ফার্স্টে আমি কি করলাম, এন্ডোস্কোপি করলাম। এখন এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি হয়। আচ্ছা, এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি যেটা হচ্ছে গিয়ে আপনার সেটা এই যে লিজনগুলো অথবা টিউমার অথবা এই যে ক্ষতটা পাকস্থলীর কতটুকু ডেপথ গেছে এটা জানার জন্য, এবং এই টিউমারটার জন্যে পাকস্থলীর বাইরে লিম্ফ নোডস আমরা বলি, এই লিম্ফ নোডসগুলো ইনভলভ হয়েছে কিনা আচ্ছা, গেল। তারপরে ওটার পরে আমরা কেটে করে সিটি স্ক্যান করি, ওভারঅল একটা পেটের একটা অ্যাসেসমেন্ট করি। আচ্ছা, এরপরে কিছু টিউমার মার্কার আমরা ব্যবহার করি, টিউমার মার্কার ব্যবহার করি, এবং এই যে এই 3-4টা জিনিস আমরা যেটা করলাম, করার পরে তারপর আমরা রোগীকে প্ল্যান করি যে তার কোন ধরনের অপারেশন লাগবে। 1, 2 হচ্ছে গিয়ে কেমোথেরাপি আদৌ লাগবে কিনা, আচ্ছা, 3 রেডিওথেরাপি লাগবে কিনা। এই যে এই 3টা প্রক্রিয়া, যেটা এই 3টে প্রক্রিয়া মিলেই মূলত আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, এখন ক্ষতটা যদি পাকস্থলীকে অ্যাজ আ হোল আমরা 4টা ভাগে ভাগ করি। খাদ্যনালী এবং পাকস্থলীর যে সংযোগস্থল, ফান্ডাস বলে একটা জায়গা আছে, বডি, অ্যান্ট্রাম এবং সো অন। এই 4টা জায়গার নিচের পোর্শনে আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে, সাবকন্টিনেন্টে পাকস্থলীর নিচের পার্টে হচ্ছে কি আপার এন্ডে হয় না, লোয়ার এন্ড অফ দ্য স্টামাকে বেশি হচ্ছে। আচ্ছা। এবারে যে বিষয়টা আসতে চাই, অনেক পেশেন্ট আছেন যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকে ভুগছেন, এবং আপনি বলতে চাচ্ছেন যে গ্যাস্ট্রিক যদি লং স্ট্যান্ডিং হয় সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার পসিবিলিটিও থাকে। যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখন আমি যে বিষয়টা মূলত জানতে চাই যে যাদের দীর্ঘদিন গ্যাস্ট্রিক হচ্ছে এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, তারা আসলে নিজেকে কোন ধরনের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন, এবং আসলে এর ট্রিটমেন্ট কি আছে, এবং ক্যান্সারটা কিভাবে হচ্ছে, যদি এই বিষয়গুলো একটু ক্ষতিটা বেসিক্যালি দুই দিকে হচ্ছে। এক নম্বর হচ্ছে ওর যে কন্টিনিউয়াস ওষুধ খেয়ে যাচ্ছে, এক নম্বর হচ্ছে কি ওষুধে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদের অ্যান্টাসিড অথবা H2 রিসেপ্টর ব্লকার অথবা পিপিআই জাতীয় ওষুধ খেলে ভালো হয়ে যেত, তা দেখা যাচ্ছে যে তাদেরকে কম্বিনেশন অথবা ট্রিপল থেরাপি অথবা মানে H. পাইলোরি ব্যাকটেরিয়া মারার জন্য যে ওষুধগুলো, এগুলোর অ্যাবিউজ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয়ত যেটা H. পাইলোরি ব্যাকটেরিয়া দীর্ঘক্ষণ অথবা দীর্ঘকাল অবস্থানের কারণে এটা প্রমাণিত যে ও নিজেই ওই পাকস্থলীর যে লাইনিং যেগুলো আছে ওগুলো একটা পরিবর্তন আনে, এবং ওই পরিবর্তনটা আলটিমেটলি ক্যান্সারে রূপান্তরিত আচ্ছা। করে। তার মানে স্যার, যাদের গ্যাস্ট্রাইটিসটা কিনা H. পাইলোরির কারণে হচ্ছে, তাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা একটু আলাদা হবে। দ্যাট মিনস তারা যদি ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে ড্রাগ নিয়ে গ্যাস্ট্রিকের নিরাময়ের চেষ্টা করে, সেক্ষেত্রে তারা কোনো ফল পাচ্ছে না বলে আপনি বলছেন। আমি ওভার দ্য কাউন্টার স্পেশালি হ্যাঁ, এই যে বদহজম যেটা আমরা বলি সাধারণত, ধরেন অযাচিত বা ধরেন বিয়ের অনুষ্ঠানে অথবা কোনো পার্টিতে অথবা গ্যাদারিংয়ে খেলো, একটু ইনডাইজেশন বদহজম হলো, সেক্ষেত্রে অ্যান্টাসিড আপনি খেতে পারেন, দ্যাটস ইট, অথবা একটা রানিটিডিন খেলেন। বাট বিয়ন্ড দ্যাট, এরপরে দেখা গেল যে আপনার 3-4 সপ্তাহ বা মাসখানিক ধরে আপনার এই সমস্যাটা রয়ে গেছে, ইন দ্যাট কেস ইট ইজ ম্যান্ডেটরি, আপনার কিছুই নাই। বাট স্টিল আমার অ্যাডভাইস থাকবে যে এই ব্যক্তিরা অথবা এই ভদ্রমহিলারা, তাদের উচিত হবে যে একজন ফিজিশিয়ানের কাছে যাওয়া এবং একটা এন্ডোস্কোপিক। তার মানে যারা শুধু অ্যান্টাসিড খেয়ে ভালো হচ্ছে না, তাদের আরও ডেভেলপ কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এটার উপরে আসলে নির্ভর করে বসে থাকাটা ঠিক হবে না। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে গ্যাস্ট্রিকের সাথে তো মানে পেটে যে ডিসকমফোর্ট ফিল হওয়াটা, এটার সাথে তো শরীরের অন্যান্য অঙ্গও জড়িত আছে। সেক্ষেত্রে যারা গ্যাস্ট্রিককে শুধুমাত্র পাকস্থলীর কারণ বলে মনে করছে, তাদের আসলে কি ধরনের? এখন দেখেন যাদের গ্যাস হয়, গ্যাস হলে পাকস্থলী তো একটা ক্লোজ একটা বাক্স, আচ্ছা, ভালভ দিয়ে বন্ধ থাকে উপরে এবং নিচে, রাইট? তো একটা ব্যাগের মধ্যে যদি গ্যাস যদি থাকে, তাহলে কি হবে, উপরে চাপ দিবে। তো যার জন্য বুকে আমার ফুসফুস থাকে, তো এখানে শ্বাস নিতে কষ্ট হয়। হার্ট আছে, অনেকে দেখা যায় যে হার্টের যে সিমটমস এরকম মনে হতে পারে, ঠিক আছে না? এবং নিচের দিকে অনেক সময় মনে হচ্ছে পেট ভরা ভরা, পেটে কিন্তু কিছুই নাই, পেট ফাঁপা কিন্তু মনে হবে যে পেট ভরা ভরা, অযাচিত চাপ দেবে এবং ডিসকমফর্ট, পেট ফুলা ফুলা লাগবে। তো এই জন্য আমরা বলবো যে এই যে অতিরিক্ত গ্যাস যে হচ্ছে, এই গ্যাসের থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্যে যেটা অ্যাডভাইস থাকবে যে সময় মতো খাওয়া, ওষুধ যদি অ্যাডভাইস যদি দেওয়া থাকে সেই ওষুধগুলো নিয়মিত খাওয়া, এই জিনিসগুলো যদি মানা হয়, আমার বিশ্বাস যে গ্যাস
হওয়ার সম্ভাবনা কম। তার মানে গ্যাস্ট্রিকের পেশেন্টদের যেটা বড় ভুল, আমি আপনার আলোচনা থেকে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেমন তেমনভাবে যখন তখন মেডিসিন নিয়ে নেওয়াটাও একটা অনেক বড় ধরনের ভুল হয়ে যাচ্ছে। স্যার, অনেকের কমপ্লেন আছে যে গ্যাস্ট্রিক পার্মানেন্টলি ভালো হচ্ছে না, বা গ্যাস্ট্রিক হয়তো কখনো পার্মানেন্টলি ভালো হয়ও না, এটা বোধহয় প্রতিদিনই শরীরের মধ্যে প্রডিউস হয়। আসলে কি গ্যাস্ট্রিকের পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে? এটা ভুল ধারণা, কারণ দেখেন পাকস্থলীতে আল্লাহ তাআলা বানাই দিছে অ্যাসিড এর থেকে আসবেই। আচ্ছা। অ্যাসিড যদি আমাকে যদি ক্ষতি করতো তাহলে তো এটা দিয়ে মারতো না, ঠিক আছে না? এখন এই অ্যাসিডটার বাড়ার প্রবণতার কারণেই তো আমাদের এই গ্যাস্ট্রাইটিস হচ্ছে, আচ্ছা। মানে প্রদাহগুলো হচ্ছে অথবা সিমটমসগুলো হচ্ছে। কারণটা কি? হয় এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, নাহলে আমার খাদ্যাভ্যাস, নাহলে আমার দৈনন্দিন যে আমার লাইফস্টাইল এর পরিবর্তনের কারণ। আচ্ছা। ঠিক আছে না? তো এখন আমি যদি খালি বলি যে পাকস্থলীতে গ্যাস্ট্রাইটিস ভালো হবে না অথবা অ্যাসিডিটি ভালো হবে না, এটা আমি মনে করি যে ইট শুড নট বি আ স্টেটমেন্ট কোনো ডাক্তারেরও না, কোনো পেশেন্টেরও না। ইট ইজ কিউরেবল এবং ইট ইজ ট্রিটেবল। স্যার, একটু আপনার এক্সপিরিয়েন্স জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে এ ধরনের পেশেন্ট দেখছেন, যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকে ভুগছিল, এমন পেশেন্ট কি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন? আপনি কি বলতে চান? এখন সত্যি কথা বলতে কি আসলে হয়, আচ্ছা। বাট প্রপার ডায়াগনোসিসের দরকার, এটা হচ্ছে আমি বলবো। আচ্ছা, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টই আসলে গ্যাস্ট্রিকেরও পার্মানেন্ট সলিউশন আনতে পারে। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম, এবারে সেই আলোচনাতে আরেকটু আসতে চাই যে ক্যান্সার, গ্যাস্ট্রিক জনিত কারণে যে পাকস্থলীর ক্যান্সার হচ্ছে, সেই ক্যান্সারের ট্রিটমেন্টগুলো নিয়ে আপনি বলছিলেন। তো ক্যান্সারের ট্রিটমেন্ট কি এখন বাংলাদেশে ওভাবে হচ্ছে কিনা? অ্যাভেলেবল বাংলাদেশে ইনফ্যাক্ট বর্তমানে কোনো ধরনের চিকিৎসা কিন্তু হয় না, এটা বলাতে ভুল হবে। আচ্ছা। এটা ইন জেনারেল আমি সবাইকে বলি, বিকজ আমাদের দেশে যে ডাক্তাররা যারা আছেন তারা আসলেও স্কিলড এবং দে আর ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক। আর পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমি বলবো, এটা মানে আচ্ছা, আগে হয়তো অনেক ভীতির কারণ ছিল, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে মেডিকেল সায়েন্স এবং আমরা মেডিকেল টেকনোলজিতে এত আমরা আগায় গেছি, যার জন্যে এই পাকস্থলীর অপারেশন অথবা পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসার জন্যে আমার পরামর্শ রোগীদেরকে বাইরে যেতে হবে। আচ্ছা। আর আমরা তো জানি যে ক্যান্সারের ট্রিটমেন্টটা একটু কমপ্লেক্স, কারণ অনেক দিন ব্যাপী একটা ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়। ডেফিনেটলি কমপ্লেক্স ইন আ সেন্স যে ধরেন আপনি একটা পাকস্থলীর ক্যান্সার হলে পাকস্থলীর একটা পোর্শন আপনি কেটে দিচ্ছেন। আচ্ছা। এখন রোগীদের মাথা থেকে পাকস্থলীর কেটে যদি দেয়, খাবো কি, খাওয়া থাকবে কোথায়, কি বৃত্তান্ত, রাইট? এখন নির্ভর করে যে আমরা তো পুরো পাকস্থলীটা কাটি না, বাট ক্ষেত্র বিশেষে যদি কাটা যদি লাগে তাহলে কেটে ফেলতে হয়। এখন যদি যাদের ক্যান্সারটা খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে যদি হয় অথবা তার কাছাকাছি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পুরো পাকস্থলীটা কেটে ফেলতে হয়, নাম্বার ওয়ান। যাদের নিচের দিকে থাকে, যেটা আমাদের পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে বেশি হয়, তাদের ক্ষেত্রে তো পুরো পাকস্থলী কেটে ফেলতে হয়। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি আমরা করতে পারি। দ্যাট মিন্স কেটে ফেলা বলতে যে দর্শকরা ভয় পেতে পারে যে আমার কি পাকস্থলী পুরো পাকস্থলী কাটা হয় না, সেকশন ওয়াইজ কিছুটা পোর্শন অফ দ্য পাকস্থলী কেটে ফেলা হয়, বাদ বাকি যে পাকস্থলী যেটা থাকে ওটার সাথে অন্ত্রের জোড়া দিয়ে দেওয়া, আমরা কানেকশন করে দিই, যার জন্য এই যে জোড়াটা লাগানো হলো, এখন ওরিয়েন্টেশন হতে তো একটু সময় নেয়। আচ্ছা। তো এই জোড়া লাগানোর জন্য দেখা যায় দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। আমি আব্দুল গনি রাজবাড়ী থেকে বলছি, 66 এজ। আমার প্রায় 10-12 বছর আগে বেশ কয়েকবার মাঝে মাঝে কালো পায়খানা হতো। কালো পায়খানা হলে পরে আমি ডাক্তারের কাছে যাই, আমার একটা মেডিসিনের ডাক্তার ওষুধ দেয়, ক্যাপসুল, সেই খায় সেরে যায়। আবার দেখা গেল 1 মাস 1.5 মাস পরে আবার কালো পায়খানা হয়। তারপর বারডেমে গেলাম, আমি ডায়াবেটিসের পেশেন্ট। বারডেমে যায়, ওখানে 10-12 দিনের বেশি ছিলাম। ইন্ডোস্কোপি করছিল, ইন্ডোস্কোপিতেও তারা রিপোর্ট দিল যে কোনো রকম কোনো আপনার সমস্যা হয়নি। এটা যদি পরবর্তীতে যদি আবার এটা দেখা যায় তাহলে কলোনোস্কোপি করতে হবে। আমি একটু মানে আমার মানে চাকরি চলে গেল, মানে রিটায়ার্ড হয়ে গেলাম, মানে কলোনোস্কোপি আর করা হয় নাই। যে এখন ইদানিং 2 বছর আগেও আপনার মাঝে মাঝে এরকম 1 মাস 2 মাস পর পর কালো পায়খানা হতো। আর তারপরে আমি একটা হোমিও ডাক্তারের আশ্রয় নিলাম, তিনি ওষুধ দিলেন, আল্লাহর রহমতে আমি 2-3 বছর ভালো আছি, এখন আর আমার কোনো কালো পায়খানা হয় না। তবে আমি ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে আমার ওই ব্যথার ওষুধ খেলে পরে পা ফুলে যায়, চোখ ফুলে যায়, আমি কোনো ব্যথার ওষুধ খাই না, একমাত্র প্যারাসিটামল খাই। আর ডায়াবেটিসের কারণে আমি সেকেন্ড 4 গ্লিপিটা 50 মানে গ্লিপিটা M 50/500 এইটাই আমি খাই। আমার ডায়াবেটিস 10-এর নিচেই থাকে সাধারণত। সেই সঙ্গে আমি মেথি খাই এবং উস্তে সিদ্ধ করে উস্তের রস আমি প্রতিদিন 3 গ্লাস উস্তের রস আমি খাই। এই হলো আমার খাদ্য মেনু। আর 2 খান রুটি সকালে, তার 2 ঘন্টা পর পর আমি খাই।
2 ঘন্টা পর পর ওই একটা রুটি খাই, নাহলে বিস্কুট খাই, নয় মুড়ি খাই, এই খাওয়ার। আর আমি গোশত টোস্ট মাছ টাছ খুবই কম খাই, শাকসবজি বেশি খাই আর কি। এই এখন আমার পেটে উপরের দিকে একটু মাঝে মধ্যে জ্বালাও করে, তবে আচ্ছা। আমি সেকলো খাতাম। তাই এক ডাক্তার বললো, একটা মেয়ে ডাক্তার, নতুন ডাক্তার বললো যে আপনি আর সেকলো খাবেন না, এটা পার্শ্ব প্রতিক্রিয়া লুজ মোশন ইয়ে করতে পারে। আমি ওই ইসোগ্যাপ এখন খাই 40 আচ্ছা। এমজি, উনি সাজেশন দিয়েছে। এখন আপনার 40 এমজি করে সমস্যাটা খাচ্ছি, কি? আমার গ্যাস অনেকটা কমছে। কিন্তু লুজ মোশনটা আমি 5 সেকেন্ডের আমার টয়লেট, আমি সেখানে যে সুমর পাইনি, মানে আমার নিজের চলিত ভাষায় বলছি, কিছু মনে নেন, এতে আমার পায়খানা বেড়ে যায় এমন। আচ্ছা। আর দুধ মোটেই সহ্য হয় না, দুধ খেলে আমি একদম পাগল হয়ে যাই, আমার বাহ। মানে বিছানায় পায়খানা হয়ে যায়। আপনি কি বিছানায় পায়খানা, আপনি এখন ছেলের কি জানতে মোমের চাচ্ছেন? মতন, মোমের মতন পায়খানা হতে থাকে। আচ্ছা এটাই এখন আমি এই বিষয়ে কি একটু সাজেশন হয় সেটাই আর কি জানতে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। স্যার অনেকগুলো হিস্ট্রি ওনার উনি মূলত দিয়েছেন। ওনার মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওনার পাকস্থলীতে উনি যেটা বললেন যে ওনার গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডের পায়নি, ফেয়ার এনাফ, মেনে নিলাম। কিন্তু ওনাকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার টেস্টটা করা হয়েছে কিনা, নাম্বার 1, এটা গেল একটা। 2, উনি যে দুধ খেলে সহ্য করতে পারে না, অনেকে আছে ল্যাকটোজেন ইনটলারেন্স, এটা হয়, এটা হতে পারে। আচ্ছা, আর ওনার লুজ মোশনের কথা আমি বলি। লুজ মোশনের কথা যেটা হতে পারে, অনেক সময় আইবিএস আমরা বলি, আচ্ছা ইরিটেবল বাউল সিনড্রোম, syndrome। যদি হয় ওনার এটা যে খাওয়ার সাথে সাথে ওনার যে বাথরুমে যেতে হয় এবং উনি আবার এসে আবার যে করে, তো এটা আইবিএস এর একটা সিমটমস। তো ওনাকে আমি যেটা বলবো যে একটা অ্যাডভাইস, আয়ুর্বেদ বা ইউনিভার্সিটি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি এটা পার্সোনালি আমি এটা অ্যাডভোকেট করি না, এবং ওনার উচিত হবে যে আবার এন্ডোস্কোপি করান, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কি না, এটা আপনি ইয়ে করেন। আর এটা করলে, আর আইবিএস এর যদি ট্রিটমেন্ট যদি উনি করান, ওনার আশা করি আর কোনো অসুবিধা হবে না। জি তার মানে দর্শকের জন্য এখন পরামর্শ হচ্ছে যে ওনার একটা আইবিএস এর একটা ট্রিটমেন্ট, যেহেতু ওনার এই ধরনের সিনড্রোম দেখাই যাচ্ছে। আর উনি যেহেতু বলেন হ্যাঁ। ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ। ডায়াবেটিক পেশেন্টদের অন্ত্রের চলন ক্ষমতা কিন্তু কমে যায়, তো যার জন্যে ডাইজেশনের একটু সমস্যা হতে পারে, এটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। তো ওনার পাকস্থলীও দুর্বল এবং ওনার অন্ত্রও দুর্বল, তো ওই দিক আচ্ছা। থেকে ওনাকে একটু সচেতন থাকতে হবে খাদ্যের দিক দিয়ে। জি আর উনি যে হিস্ট্রি দিলেন তাতে তো মনে হলো উনি যে খাবার দাবার খুব ভালোভাবেই খুব মেনটেন করেই উনি মেনটেন করছেন। তারপরে যেহেতু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে একটু এন্ডোস্কোপি করলেও আপনি স্যার যেটা বারবার বলেন যে এইচ পাইলোরি আছে কিনা, ডিটেক্ট করাটা হয়েছে কিনা, সেটাও অনেক ইম্পর্টেন্ট। দর্শক, আপনি এন্ডোস্কোপি যদিও করিয়েছেন, তারপরেও আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে এইচ পাইলোরির কারণেও যেহেতু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়, তাই এন্ডোস্কোপির সময় আপনার এইচ পাইলোরিটা ডিটেক্ট হয়েছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। তাই আপনি আরেকবার এটা করিয়ে নিলে আর আইবিএস এর একটা ট্রিটমেন্ট নিয়ে নিলে বোধহয় ভালো থাকতে পারবেন। আমাদের আলোচনার সাথেই থাকেন। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, যে পাকস্থলীয় ট্রিটমেন্টে যে আপনি আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলতেছিলেন, যে এখন খুব বিশ্বাসযোগ্য ট্রিটমেন্টই আসলে আমাদের দেশে হচ্ছে, সেক্ষেত্রে সাকসেস রেটটা আপনাদের কেমন যদি একটু বলতেন। এখন সাকসেস রেট ইজ টোটালি রিলেটিভ। কেন রিলেটিভ এই বলি, আপনার যে যেমন জাপানের যে সাকসেস রেট যেটা, সেটা সবচেয়ে মানে এই আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তাদের থেকে সবচেয়ে ভালো। আচ্ছা। কারণ কি, ওদের স্ক্রিনিং প্রোগ্রাম অনেক শক্ত, কারণ হচ্ছে জাপানের ইনসিডেন্স অনেক হাই। জাপানের যে সাকসেস রেট, এটা আমেরিকারাও পারে না রিপ্রোডিউস করতে, ইংল্যান্ডেও পারে না। আমরা আমাদের প্রেক্ষাপটে আসি, আমরা রুগীদেরকে পাই স্টেজ 2, 3, 4-এ। আচ্ছা। তো এখন স্টেজ 1-এর যে পেশেন্টটা যদি আসে, অথবা স্টেজ 2 এর ভাগ আছে, স্টেজ 2 এর আর্লি ফেজে যারা আসে, তাদেরকে আমরা যদি অপারেশন করি, আমার এরকমও রুগী আছে, মানে উপরে আল্লাহর ইচ্ছায়, যেটা আপনার 7 বছর, 5 বছর, 4 বছর এরকমও আছে আচ্ছা। পোস্ট অপারেশন। আবার এমনও আছে যে আপনার স্টেজ 3-তে অপারেশন হয়েছে, 18 মাসের মাথায় মারা গেছে। আচ্ছা। সো দিজ আর দ্য ডাইলেমাস। এখন রুগী আপনাকে কোন পর্যায়ে এসে রিপোর্ট করতেছে, সেটার উপর নির্ভর করে কিন্তু সাকসেস রেটটা। আচ্ছা। তো এখন আমাদের দেশের প্রেজেন্টেশনটা অলওয়েজ লেট, কারণ কি আমরা সবসময় এই স্পেশালি পাকস্থলী ক্যান্সার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আগে যেটা বলেছে যে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সাথে এর সিমটমসগুলো সিমিলারিটিসে থাকার কারণেই কিন্তু এই ডায়াগনোসিসগুলো দেরি হয়ে যায়। এই যে ভদ্রলোক যিনি বললেন একটু আগে, যে উনি এতদিন ধরে ভুগতেছেন, এন্ডোস্কোপি হয়েছে, কিছু পায় না। হোয়াট আই এম টেলিং ইজ দ্যাট এন্ডোস্কোপি করুক, বাট অ্যাটলিস্ট রুল আউট করে দিক এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা নাই। আচ্ছা। এই জিনিসটা রুল আউট করতে হবে।
মানে যেটা ওনার হয়তো হয় নাই বা এটা অনেকেই হয়তো এই ভুলটা করে। স্যার একটু আলোচনা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, শেষ একটা সমসাময়িক একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই, যেটা অনেকেরই এখন শোনা যাচ্ছে যে প্রচণ্ড বদহজম হচ্ছে এবং বমি বমি একটা টেন্ডেন্সি থাকছে, প্রচণ্ড গ্যাস্ট্রিক ফিল করছে, কিছু খেতে পারছে না। রিসেন্ট এ ধরনের একটা আপনিও হয়তো অনেক পেশেন্টে আপনার চেম্বারে পেয়ে থাকবেন, অনেক কমপ্লেইন এই বিষয়টা নিয়ে আছে, এটা যদি একটু শেষ করতেন। ওয়েল, যে সিমটমগুলো বলেন এটা একটা জন্ডিস হলেও হইতে পারে, আচ্ছা, লিভারে কোনো সমস্যা হলেও হইতে পারে, ঠিক আছে না? আর আরেকটা যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস। তো এই জন্য বললাম যে এরকম সমস্যা যদি হয়, সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত, মানে ঠিক নিজে নিজে চিকিৎসা না করে। নিজে চিকিৎসা না করে আইডেন্টিফাই করে একটু, কারণ জন্ডিস যদি হয় তাহলে হেপাটাইটিস যদি হয় তাহলে দেন ইজ সামথিং। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু গ্যাস্ট্রিক থেকে কিভাবে আসলে আমরা প্রতিরোধ পেতে পারি এবং গ্যাস্ট্রিক পাকস্থলী ক্যান্সারে না যেতে পারি, এ ধরনের কিছু পরামর্শ দিন। প্রতিরোধের ক্ষমতা, প্রতিরোধের ক্ষেত্রে আমি একটা কথাই খালি বলবো যে ধরেন সত্য বাস্তব কথা কি, যার ক্যান্সার হবে তার কিন্তু হয়। সুতরাং ওই যে আমরা বলি না এটা করবে না, ওয়েল উই বাই সেইং দ্যাট আমরা যেটা বলি যে আমরা রিস্ক ফ্যাক্টরসগুলো কমাই দিচ্ছি, হওয়ার যে এলিমেন্টসগুলো থাকে সেগুলো কমাই দিচ্ছি। আচ্ছা। কিন্তু যার হওয়ার তার কিন্তু হবে, বিকজ এই ক্যান্সারটা বেসিক্যালি ইজ জেনেটিক্যাল, যার হওয়ার তার হবেই। তো সুতরাং আমরা প্রিকশন নিতে পারি যে অন্য যে সেকেন্ডারি যে ইস্যুসগুলা ওগুলা যদি করে যদি এর থেকে আমরা বাঁচতে পারি। প্রবণতাটা যদি এক, কমিয়ে ফেলতে পারি। দুই, আর্লি স্ক্রিনিংয়ে আমার আচ্ছা। সিমটমস যদি হয় আমি এন্ডোস্কোপি করে চলে স্যার যাব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন এবং দর্শকদেরকে অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রিভেনশনটা করবেটা কে? আমার প্রত্যেকে নিজেকে প্রিভেন্ট করতে হবে নিজেকে, আর সেজন্য নিজেকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সেজন্য বিআরবি হসপিটালস লিমিটেড সরাসরি ডাক্তারের সাথে থাকতে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথে থাকবেন।